Welcome to the Shikok Batayan and the Facebook page of Radhanagar Anihat Degree College online class Ranguniya Chattogram. Online SSC Chemistry chain refers chapter 2 first class on the chapter for first and second year student. Presented by Mohammad Nurul Afsar, lecturer, Department of Chemistry, Radhanagar Anihat Degree College, Ranguniya Chattogram. আজকে আলোচ্য বিষয় মূলত আমরা পরিবেশ রসায়ন। তোমরা জানো পরিবেশ রসায়ন বাংলাদেশের জন্য পৃথিবীব্যাপী একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আজকে শুধু পরিবেশ রসায়নের উপর বিভিন্ন গ্যাসের অংশে গ্যাস সম্পর্কে বিভিন্ন সূত্র আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে বয়েলের সূত্র, সাল্ফের সূত্র, তাপ তাপমাত্রার সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যবহার সূত্র। আসলে আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে যাই। বয়েলের সূত্র কি? 1962 সালে 1662 সালে রবার্ট বয়েল ইংল্যান্ডের এই সূত্রটা আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে এই সূত্রটার নাম হয় বয়েলের সূত্র। তোমরা জানো বয়েলের সূত্র, যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। বয়েলের সূত্র আসলে মূলত স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের গ্যাসের উপর করা হয়েছে। রবার্ট বয়েল বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি বিভিন্ন গ্যাস নিয়ে পরীক্ষা একটা পার্টিকুলার গ্যাস নির্দিষ্ট বরে নিয়ে তাপমাত্রা স্থির রেখে চাপ পরিবর্তন করতে দেখতে পেয়েছেন। তিনি চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে, আবার চাপ কমালে আয়তন বাড়ে। এর উপর ভিত্তি করে তিনি একটা সূত্র প্রতিপাদন করেন। সূত্রটি হলো বয়েলের সূত্র। এটা হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরে কোনো গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে সেই যে আয়তন হয় সে আয়তন ওই চাপের ব্যস্ত অনুপাতিক। এখন তোমার চাপ আয়তন চাপের ব্যস্ত অনুপাতিক, তাহলে আয়তন যদি বি, চাপ যদি টি হয়, বি সমানুপাতিক 1/p, বি সমান কেভি। সুতরাং কে ইন্টু 1/p, কে ইন্টু 1/p। এখানে আসলে একটু তোমার টেকনিক্যাল সমস্যার কারণে কিছু পিন মিস হয়ে গেছে, তো আমরা পরবর্তী হলে এটা ঠিক করে দিব। আর স্থির তাপমাত্রায় যখন আমরা কোনো একটা গ্যাসের নির্দিষ্ট গ্যাসের চাপ পরিবর্তন করে P1, P2, P3 ইত্যাদি করি, তখন আয়তন পরিবর্তিত হয়ে B1, B2, B3 হবে। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা লিখতে পারি বিউ এবং চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক। তো সুতরাং সাধারণভাবে লিখতে পারি B1 সমান P2 সমান P3 এইভাবে যতই লিখি না কেন এখন পর্যন্ত Pn সমান K। এটার উপরে কিছু তোমার আমরা গ্রাফিক্যালি কিছু চিত্র দেখাই। এই চিত্র তোমরা কি দেখতে পাচ্ছ? এখানেও নির্দিষ্ট বরের গ্যাসের চাপের সাথে আয়তন, অর্থাৎ আয়তন পরিবর্তন করলে চাপ কিভাবে পরিবর্তন, আয়তন বাড়ালে চাপ কমে, চাপ বাড়াইলে আয়তন কমে। তাহলে এখন দেখা বিভিন্ন তাপমাত্রা নিয়ে পরীক্ষা করছে, তাহলে বুঝা যায় আয়তন বনাম চাপ যে আমরা লেখচিত্রটা পাই সেটা একটা আয়তকার বক্ররেখা। তাহলে এইভাবে তুমি আসলে মূলত এখানে আমরা পরিবর্তন করি চাপ। আমি বই থেকে দিচ্ছি এটা চাপ হইলে ভালো হতো, চাপের সাথে আয়তন পরিবর্তিত হয়ে। তো যেমন একটা পরিবর্তন করলে হয়, তুমি আয়তন পরিবর্তন করলে চাপ পরিবর্তিত হবে, আয়তন বাড়াইলে চাপ কমে যাবে, আয়তন কমাইলে চাপ হয়ে যাবে। তাহলে এটা একটা আয়তকার বক্ররেখা হবে। তাহলে এক এক তাপমাত্রার জন্য বক্ররেখাটা এক এক। তাহলে এখানেও আমরা একটা রেখা দেখতে পাইছি, এটা বি সমান, এটা ঠিকভাবে দিচ্ছে 1/p। তো আমরা কি পাইছিলাম বি সমান কে ইন্টু 1/p। তাহলে তোমরা জানো ওয়াই সমান mx হলো একটা সরল রেখা সমীকরণ যেটা মূলবিন্দুতে। এটা আসলে বি কে যদি আমি ওয়াই ধরি, 1/p কে যদি x ধরি, তাহলে ওয়াই সমান mx আকারে সমীকরণ হবে।
সেই জন্য 1/v আকারে b যদি আমি লেখচিত্র আঁকি তাহলে এটা সরলরেখা হবে, যে সরলরেখা মূলবিন্দু দিয়ে যাবে। এখানে আর একটা চিত্র দেখতে পাচ্ছ, সেটা হলো তোমার চাপের সাথে ফিবি, অর্থাৎ এক তাপমাত্রায় ফিবি পরিবর্তন হবে না। সিবি সবসময় চাপ পরিবর্তন করে, সাথে সাথে আয়তন পরিবর্তিত হয়ে এমনভাবে হবে যাতে ফিবির গুণফল কোনো পরিবর্তন হয়, তবে সেটা নির্দিষ্ট থাকবে যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে। তাহলে এই রেখাটি এক এক তাপের জন্য এক এক রকম হবে। T1 এর জন্য একরকম, T2 যখন T1 গ্রেটার দেন তাহলে একটু উপরে হবে, T2 কাছে কম, T3 আরো কম। আর এটা সবসময় চাপের সাথে ফিবি সমান্তরাল সরলরেখা হবে। তারপরে আমরা এটার সাথে এখানে তোমাকে আগেই বলেছি এখানে কিছু মিসিং হয়ে গেছে। আমি তোমাদেরকে ফাইলটা দিয়ে দিছি অরিজিনাল, ওই ফাইল থেকে তোমরা মিসিংটা খুঁজে বের করে নিবা। যা হোক আমি আমার মতো বলে যাই। তাহলে আমরা বয়লের সূত্র অনুসারে নির্দিষ্ট গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ চাপ প্রয়োগ করলে চাপ বাড়াইলে আয়তন হ্রাস পায়, চাপ কমাইলে আয়তন বৃদ্ধি পায়। এইভাবে আমরা সূত্র প্রমাণ করছিলাম P1 V1 V2 V2। আমরা নির্দিষ্ট বড় গ্যাস নিয়েছিলাম, যদি বড়টা m হয় তো বি আয়তন, তাহলে ঘনত্ব হবে m/b। তাহলে P1 চাপে যদি D1 হয়, P2 চাপে যদি D2 হয়, তাহলে এভাবে D1 হবে m/b1। যেহেতু বরের কোনো পরিবর্তন ঘটবে না, সেজন্য উভয় ক্ষেত্রে বর একই থাকবে। তাহলে তোমার P1 চাপে ঘনত্ব হবে D1 সমান m/b1, D2 m/b2। যদি আমরা পরিবর্তন করি B1 m/d1, B2 সমান m/d2। এই সমীকরণ এখানে আসলে P ইন্টু m/d1 হবে, আর এই জায়গায় এখানে তোমার m/d1, এখানে m/d2। তাহলে P1/d1, P2/d2 এটা সাপোর্ট না করার কারণে, সফটওয়্যার সাপোর্ট না করার কারণে এটা মিসিং হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলছি মূল ফাইলটা আমি আগেই ওখানে দিয়ে দিছি, ওখান থেকে দেখতে পাবো। সুতরাং চাপ ঘনত্বের সমানুপাত। তাহলে এখানে কতগুলি জিনিস তোমরা একটু মনে রাখবা। আয়তন, চাপ, তাপমাত্রা সম্পর্কীয় রাশি, লিটার, আয়তন একক লিটার, মিলিলিটার, ঘন সেন্টিমিটার, ঘনমিটার, এগুলো থাকবে। আর SI এককে ঘনমিটার, 1 ঘনমিটার সমান 10 কিউব ডেসিমিটার বা 10 লিটার, 10⁶ সেন্টিমিটার কিউব সমান 1000 লিটার, অর্থাৎ 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব সমান 10⁻³ সেন্টিমিটার কিউব, আর 10⁻³ মিটার কিউব। আর 1 অ্যাটমসফিয়ার সমান 70 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি, 1,01,325 প্যাসকেল বা 10⁵5 প্যাসকেল। ওইটাকে আমরা লিখতে পারি 1.01325 × 10⁻7 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আবার 760 টর বলা হয়। 1 মিলিগ্রাম মার্কারি সমান 1 টর। আর SI এককে প্যাসকেল হলো নিউটন পার মিটার স্কয়ার। SI পদ্ধতিতে তাপমাত্রা একক কেলভিন, অর্থাৎ সব এককে তাপমাত্রা একক কেলভিন। আর 3 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। আসলে সেলসিয়াস তাপমাত্রায় আমরা পরবর্তী হলে প্রমাণ করব। সেলসিয়াসকে যদি আমরা এই কেলভিনে নিয়ে 273 যোগ করে দিই। এখন আসলে STP, SATP। STP হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ তাপমাত্রা ও চাপের একটা নির্দিষ্ট মানকে প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। তাপমাত্রা এবং চাপ, এই মানকে প্রমাণ তাপমাত্রা এবং চাপ হিসেবে বিবেচনা করা হয়। চাপের একক 76 সেন্টিমিটার, 700 মিলিমিটার মার্কারি বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার বা 1,01,325
প্যাসকেল, আর যদি আমি কিলো প্যাসকেলে দিই 1.1.325 কিলো প্যাসকেল। তাপমাত্রা 25 না, এসটিভিতে তাপমাত্রা হবে 0 ডিগ্রি, যেটা মনে রাখবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 273 কেলভিন। আর এসএটিভি যেটা আসলে আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার, প্রেশার হবে তোমার 10⁻³ কিলো প্যাসকেল, 1.01 বার, আর টেম্পারেচার হবে 2 ডিগ্রি সেলসিয়াস, 298 কেলভিন, আয়তন হবে 24.789 ডেসিমিটার কিউব পার মোল। এসটিভিতে আয়তন বেড়ে যাওয়ার কারণ হলো এখানে এসটিভি চাপ কম কিন্তু তাপমাত্রা বেশি। তো আমরা এখানে তোমার বয়লের সূত্রের উপর কিছু গাণিতিক সমস্যা দিচ্ছি। সমস্যাটা হলো 298 কেলভিন তাপমাত্রা একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে 0.9 লিটার আয়তনের একটি ফ্লাক্সে হবে এখানে 35.5 কিলো প্যাসকেল চাপ প্রদর্শন করে। গ্যাসটি যদি 0.65 পাত্রে স্থাপন করা হয় তাহলে কত চাপ হবে? তো এখানে আমরা বসাই দিই V1 V1 V2 V2, তাহলে V2 বাইর করে নিলাম, V1 V1/V2, তো মান বসাইয়ে দিয়ে পাওয়া গেছে 49.154 প্যাসকেল। যাই হোক, এটা ছোটখাটো অঙ্ক, তোমরা পরবর্তী হলে এগুলো করে নিতে পারবে। কেমন আছো? শালসের সূত্র বা গ্যালুসের সূত্র, এই লেখাটা তোমরা ভালো করে পড়তে পারো। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে বিভিন্ন তাপমাত্রায় ফরাসি বিজ্ঞানী চার্লস 1787 সালে, গ্যালুসেক 1802 সালে স্বতন্ত্রভাবে পরীক্ষা করে গ্যাসের তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। সূত্র প্রয়োগ করেন, তাকে চার্লসের সূত্র বা গ্যালুসের সূত্র বলে। বিবৃতি হলো, স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য মোট আয়তনের 273/1 বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, হ্রাস করলে হ্রাস পাবে। তারা এখানে আমরা গাণিতিকভাবে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের জি ডিগ্রিতে আমি ধরছি 1, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হবে, মানে ওই V0 এর সাথে 273 V0 যোগ হবে। 2 ডিগ্রির জন্য 2 V0, 3 ডিগ্রির জন্য 3 V0, এভাবে বাড়াইতে বাড়াইতে যে কোনো আয়তন যদি আমি টি আয়তনে দিই, এটা একটু নিচে নেমে গেছে, V0 প্লাস V0 ইন্টু টি ডিভাইড বাই 273, এভাবে হবে আয়তন। আর নির্দিষ্ট তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে অ্যাডমোল গ্যাসের কোনো গ্যাসের V0 হলে বৃদ্ধি চার্লসের সূত্র টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বিটি হলে তখন আমরা বিটি সমান V0 প্লাস V0 ইন্টু টি বাই 273, তাহলে আমি V0 কমন নিই, তাহলে এখানে তোমার এইভাবে সমীকরণ হবে টি প্লাস 273। যেভাবে তাপমাত্রা আমাদের মাইনাস টি হলে তখন সমীকরণটা হবে এভাবে, V0 ইন্টু 273 মাইনাস এইভাবে। আর চাপ অবহিত হয়ে গেলে তাপমাত্রা আমাদের যদি আমরা -273 হয় তখন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, যেটাকে পরমশূন্য তাপমাত্রা। তাহলে পরমশূন্য তাপমাত্রা বলতে পারি আমরা যে তাপমাত্রা, মানে অন্য গ্যাসের তাপমাত্রা কমাইলে 273/1 কমে প্রতি ডিগ্রি সেলসিয়াস কমাতে। এইভাবে কমাতে কমাতে যদি আমরা -273 ডিগ্রিতে উন্নীত করি তখন ওই গ্যাস আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এর অর্থ হলে গ্যাস আর গ্যাস থাকবে না, সেটা কঠিন বা তরলে পরিণত হবে। সেজন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে। আসলে এটা একটা সেলসিয়াস স্কেল, তবে সেলসিয়াসের এটার মধ্যে পার্থক্য হলো এটাকে -273 সেলসিয়াসকে 0 কেলভিন ধরা হয়। এইভাবে -273 আর মাইনাস কথাটা আর কেলভিনে থাকে না। তো সেই জন্য তোমার যদি কেলভিন সেলসিয়াসের সাথে 273 যোগ করে দেবো, সেটা অটোমেটিকলি কেলভিন হয়ে যাবে। তো পরম তাপমাত্রায় কেলভিন স্কেল, তাহলে আমি তোমাদের একবারেই বলছি -273-কে 0 ধরছি, এভাবে -273 এর সাথে 1 করে যোগ করে দাও। এক সময় দেখা যায় 0 সমান 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস 273, আবার 0-র সাথে যখন 1 করে যোগ করতে থাকি তখন ওই দিকেও কেলভিন বাড়তে থাকবে। শেষ পর্যন্ত আমরা 3 ডিগ্রি সেলসিয়াসের সাথে
কেলভিন স্কেল হবো 273 প্লাস টি কেলভিন। এটাই হলো তাপমাত্রার নতুন স্কেল। আমরা এখন তাপগতিবিজ্ঞান বা তাপ সম্পর্কীয় যত কিছু কার্যক্রম এখন মূলত কেলভিন স্কেলেই করা হয়। গ্যাসের ক্ষেত্রে তো করা হয়ই, তাহলে কেলভিন স্কেলটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসটা মনে রাখবো। তাহলে পরম তাপমাত্রা স্কেলের সাহায্যে চার্লসের সূত্র প্রতিবেদন করি আমরা। ধরা যাক একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন T1 ডিগ্রি এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় B1 এবং B2। তাহলে প্রথম ক্ষেত্রে পাই B1 সমান B0 273 প্লাস T2 ওই 273 বা 273 প্লাস T0 কে আমি পরম তাপমাত্রা T1 ধরছি। আর অনুরূপভাবে B2 এর জন্য পাইছি 273 প্লাস T2 ডিভাইড বাই 273 তাহলে 273 প্লাস T0 কে আমরা 273 এখানে B0 বাই 273। তো এটাকে এখন একটা দিয়ে ভাগ করি, আমরা পেয়ে গেলাম B1 বাই B2 সমান T1 বাই T2। সুতরাং B1 বাই T1 সমান B2 বাই T2। তাহলে B বাই T সমান অর্থাৎ আয়তন ডিভাইড বাই স্থির তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন কে যদি আমি পরম তাপমাত্রা দিয়ে ভাগ করি তখন ধ্রুবক আসবে। সেজন্য এখানে সমীকরণটা আসছে স্থির তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন ওহার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখানেও আমরা এই যে তুমি বলছিলাম চার্লসের সূত্র নিয়ে চার্লসের যে কাজটা করছিলেন সেটা একটা এখানে গ্রাফ দেখানো হয়েছে। গ্রাফটা এখানে তোমার x অক্ষ বরাবর তাপমাত্রা সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, y অক্ষ বরাবর আয়তন। তো তুমি যখন সেলসিয়াস স্কেলের সাথে আয়তনে একটা সরলরেখা পাবা, সরলরেখাগুলি যখন পিছনের দিকে বর্ধিত করবা x অক্ষকে এটা একটা নির্দিষ্ট বিন্দুতে সেট করবে এবং সেই নির্দিষ্ট বিন্দুটা তুমি ওখানে পেয়ে যাবে -273। এখান থেকে আমরা ফাংশনটা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই কাজটা চার্লসে করেছিলেন, সেলসিয়াস স্কেলে নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে এক এক চাপে এক একটা রেখা পাইয়েছিলেন। তাহলে যে চাপে তিনি যেই স্থির চাপে কাজটা করুক না কেন এটা সরলরেখা হবে এবং সরলরেখাটা x অক্ষকে -273 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় সেট করবে। অর্থাৎ -273 যখন গ্যাসের তাপমাত্রা পৌঁছে যাবে ওই তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যাবে। x অক্ষকে সেট করা মানে y থাকবে না, y থাকা মানে আয়তন থাকবে। আর এখানে স্থির তাপমাত্রার সাথে কোনো গ্যাসের ঘনত্বের সম্পর্ক। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমান, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন একই অনুপাতে বৃদ্ধি পায়, ফলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায়। সুতরাং গ্যাসের ভর আয়তন বি হলে ঘনত্ব D সমান m/b। তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা কি পাই? B সমান হচ্ছে B সমান kT, বিটা ইজ K। তাহলে B1 বাই T1 সমান B2 বাই T2। তাহলে আমি B1 এর পরিবর্তে ওই যে বাই করে নিয়েছিলাম m/d1, B2 এর পরিবর্তে m/d2 বসাই। শেষ পর্যন্ত আমরা পাচ্ছি কি ঘনত্ব গুণন পরম তাপমাত্রা সবসময় সমান হবে, অর্থাৎ ঘনত্ব গুণন পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে সুতরাং আমরা পাই ঘনত্ব গুণন পরম তাপমাত্রা সবসময় ধ্রুবক। তাহলে সুতরাং আমরা ঘনত্ব পরম তাপমাত্রা ব্যস্ত হতে এটা প্রমাণ করব। এখানে যে সমস্যা দিচ্ছি এটা একইভাবে একটি বিশেষ চাপে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0.85 লিটার, ওই হিসাবে গ্যাসটির তাপমাত্রা 40 ডিগ্রি উন্নীত করলে আয়তনের একটা সহজ জিনিস। দুইটাকে প্রথমে শেষ আয়তন হতো সেটা বাইর করে নিলাম। চার্লসের সূত্র অনুসারে B1 বাই T1 সমান B2 বাই T2। সুতরাং B2 সমান B1 T2 ডিভাইড বাই T1। তাপমাত্রাকে অবশ্যই তোমাদেরকে কেলভিনে নিতে হবে 273 যোগ করে। তো তাপমাত্রা বসাই দিলাম, আমি বিশেষ আয়তন পেয়ে গেলাম। সহজ অঙ্ক। বয়েস চার্লসের সমন্বয় সূত্র, বয়েস এবং চার্লসের সূত্র সমন্বয়। তাহলে এই ক্ষেত্রে তোমার শুধু ভরটা স্থির থাকবে, তাপমাত্রা আয়তন পরিবর্তন হবে। তাহলে তোমাকে এই বিবৃতিটা প্রদান করতে হবে এভাবে বিশ্লেষণ করবে
ধরি কে বলছি এই জন্য তাপমাত্রা সবসময় কেলভিন হয়ে থাকবে। কোনো গ্যাসের নির্দিষ্ট করে গ্যাসের পি হিসাবে আয়তন যদি বি হয় তাহলে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করে পাই বি সমানুপাতিক 1/p। এখানে বলতে হবে যখন তাপমাত্রা স্থির। সেলসিয়াস অনুপাতে বি সমানুপাতিক টি যখন পি স্থির। সূত্র দুইটাকে সমন্বয় করে আমরা পাই বি সমান kT/p। সুতরাং pV/T সমান f। এভাবে যদি আমি নির্দিষ্ট করার গ্যাস নিয়ে যদি আয়তন চাপ পরিবর্তন করে P1, P2, P3 এবং তাপমাত্রা পরিবর্তন T1, T2, T3 হয় তখন আয়তন পরিবর্তিত হয়ে হবে B1, B2, B3। তাহলে প্রত্যেক ক্ষেত্রে চাপ গুণন আয়তন ডিভাইড বাই তাপমাত্রার মান ধ্রুবক পাওয়ার পাবা। তো সাধারণভাবে লিখবা P1 PV1 বাই T1 সমান P2 B2 বাই T2। এই সমীকরণটা হলো বয়েলস এবং চার্লসের সমন্বয়ের সমীকরণ। এটা থেকেও তোমাদের গাণিতিক সমাধান আসতে পারে। তোমরা এটা দেখি আমরা দিচ্ছি কিনা। এখানে এখন বয়েলস চার্লসের সমন্বয় সূত্র হতে যে ঘনত্ব তাপমাত্রা চাপের একসাথে পাবা। সমীকরণটা আসে নাই, এখানে অনেক কিছু এটা আসলে সফটওয়্যারে সাপোর্ট করে নাই। আমি আবার বলে দিচ্ছি, তাহলে ওখানে মূল সমীকরণ মূল ফাইলে আছে, ফাইলটা তোমরা দেখে নিতে পারো। ভিডিওতে হয়তো এটা থাকবে না। এই অংশটা আমরা পাবো যে সমীকরণটা হবে মূলত তোমার চাপ বাই আয়তন গুণন তাপমাত্রা, অর্থাৎ Q1/D1 T1 সমান P2/D2 T2। এই সমীকরণটা ওই মূল ফাইলে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এখানে একটা গাণিতিক সমাধান দিছি। তো যেহেতু সময় বেশি চলে যাচ্ছে, আমি আর তোমরা মূল ফাইল থেকে দেখে অঙ্কটা করে নিতে পারো। এখানে কোনো কিছু না, শুধু তোমার তাপমাত্রা বাইর করতে হচ্ছে। তাহলে শেষ তাপমাত্রা T2, ওই সমীকরণ P1 B1/T1 P2 B2/T2 ধরে এখান থেকে T2 বাইর করে নিবা। মান ভিতরে প্রত্যেকটা প্যারামিটার বসাইয়ে দিবা। বসাইয়ে দিয়ে যে তাপমাত্রাটা পাবা সেটা কেলভিন আসবে। তো কেলভিন যেহেতু তোমার তাপমাত্রা সেলসিয়াসে দিবে, তাহলে কেলভিন থেকে 273 বাদ দিলে সেলসিয়াস কত তাপমাত্রা সেটা হয়ে গেছে। এখানে আমার রেজাল্ট হলো 510। তো এখানে তোমার আর একটা সমীকরণ, এটা গেল, সেটাও ইম্পর্টেন্ট। এইটার উপরে 2017 কি 18 সালে একটা অঙ্ক আসছিল, গ্যাস তরলীকরণ কখন বিস্ফোরিত হবে, তাপমাত্রা এবং চাপের ব্যাপারটা আসছে এখানে। যেহেতু তোমার গ্যাস তরলীকরণের আয়তন নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে চার্লসের না গ্যালুসের সূত্র, চার্লসের সূত্র প্রায় সেম। এখানে আয়তন স্থির রেখে চাপের সাথে তাপমাত্রা পরিবর্তন। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট তাপমাত্রায় অণু গ্যাসের চাপ উহার পরম তাপমাত্রার সমানুপাতে, অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়ে। তাহলে এখানে তোমার পি সমানুপাতে P/T সমান K। তো P1 T1 সমান P2 T2 P3 TT। এটাও অনেকটা অ্যাভোগাড্রো সূত্র, চার্লসের সূত্র। তোমার চার্লসের সূত্র অনুসারে এটা করে নিতে পারো। তাহলে এখানেও ঠিক সেই রকম আর একটা, ওই আমরা যেহেতু তোমার y সমান mx সূত্র সবসময় মূলবিন্দু দিয়ে হবে, সরলরেখা হবে। তো এখানে চাপ বাই আয়তন, তুমি তাপমাত্রাকে যদি চাপের সাথে গ্রাফিং করো, এটা y সমান mx এর সরলরেখা সমীকরণ, যেটা মূলবিন্দু যায় এইভাবে হবে। অ্যাভোগাড্রো সূত্র, তবু অ্যাভোগাড্রো একটা সংখ্যায় কিন্তু কেমিস্ট্রির পুরো জগৎটাকে উলটপালট করে দিচ্ছে। সেটা 1811 খ্রিস্টাব্দে আমেরিকার সর্বপ্রথম গ্যাসের অনুসম্পর্কিত প্রস্তাব উপস্থাপন করেন। তাপমাত্রা চাপের সমান আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। অন্যভাবে বলা যায়, স্থির তাপমাত্রা চাপে অণু গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ তোমার চাপ T1 তাপমাত্রা T2 অপরিবর্তিত রাখলে ওর আয়তন মোল সংখ্যা n এর সমানুপাতিক। তো B সমানুপাতিক n।
বয়েল চাপ অ্যাভোগাড্রো সূত্র সমন্বয়, এটা আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে তোমার সবকিছু, কোনো কিছুই আর স্থির নেই। তাপমাত্রা স্থির নেই, চাপও স্থির নেই, মৌল সংখ্যা পানি গ্যাসের বড় হলে মৌল সংখ্যা স্থির নেই, আয়তন স্থির নেই। তো তোমাকে বিপি দিতে হবে, মনে করি বিপি তাপমাত্রায়, পি চাপে, এক মোল গ্যাসের আয়তন দিই। তো আমরা তিনটা সূত্র এখানে অ্যাপ্লাই করছি আমরা। যখন আমি মোল সংখ্যা তাপমাত্রায় যাচ্ছি তখন বয়েলের সূত্র বি সমান অনুপাতিক 1/p। যখন আমি মোল সংখ্যা চাপ স্থির রাখছি তখন চাপের সূত্র বি সমান অনুপাতিক টি। যখন আমি পি এবং টিটিকে স্থির রাখছি তখন হয়ে গেছে বি সমান অনুপাতিক এন। সূত্র তিনটাকে সমন্বয় করে আমরা বি সমান অনুপাতিক 1/p × t × n। তাহলে সুতরাং বি সমান, এখানে তোমার মিসিং হয়ে গেছে, আমি পরের লাইনে লিখে দিচ্ছি একেবারে বি সমান knt। তাহলে বি/এন হলো এক মোল গ্যাসের ভর। এখানে একটা এক মোল গ্যাসের ভর আমরা অ্যাভোগাড্রো সূত্র মোলার আয়তন, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান। এক্ষেত্রে আমরা যেহেতু ক্যার একটা স্পেসিফিক মান লিখতে হবে, সেজন্য করা হবে কি, তাপমাত্রা স্থির রাখলে চাপও যদি স্থির রাখি বি/এন স্থির থাকবে। অর্থাৎ যে কোনো স্থির তাপমাত্রায় চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান। তাহলে তিনটে স্থির রাশির জন্য একটাই ক্যাপ, যেই কোনো গ্যাস নিয়ে করি না কেন আমরা ক্যার মান একই পাবো। তাই সার্বজনীনভাবে আর ক্যাকে কে না রাখে ক্যার পরিবর্তে আর ধরা হয়, এটাকে আর হলো আদর্শ গ্যাস ধ্রুবক। তাহলে শেষ পর্যন্ত সমীকরণ হবে পিবি সমান এনআরটি। পিবি সমান ক্যাকে আর ধরা হয়, এনআরটি, পিবি সমান এনআরটি। এই সমীকরণের আদর্শ গ্যাস সমীকরণ বলে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের ভর নির্ণয়। ওইখানে এই সমীকরণ থেকে, এখানে তোমাদের আগেই বলছি কিছু কিছু মিসিং হয়ে গেছে। পিবি সমান এনআরটি, তাহলে এখন তোমার অর্থাৎ এইখানে যেটা হবে তোমার এন এর পরিবর্তে W/N। শেষ পর্যন্ত আমরা পাচ্ছি WRT সমান PBM। সুতরাং আমরা পাইয়ে যাব এখানে W সমান ওই সমীকরণ PBM/RT, আর MB পাবো যে আমরা হতো WRT/PBM। গ্যাসের ঘনত্ব W/B, এখান থেকে আমরা পাচ্ছি PB সমান nRT, WRT সমান PBM সমান W/B সমান PB/S। দেখো এখানে সমীকরণগুলো মিস, ওইটা তোমার মূল সমীকরণটা একটু দেখে নিবে। এখন গ্যাসের অনুসংখ্যার জন্য একটা সমীকরণ লিখছি পিবি সমান nRT, n/na। n হলো অনুসংখ্যা, na হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অনুসংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা করলে মোল সংখ্যা হবে। তাহলে অনুসংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা এনে লেখ হইতে পাই PB/na × RT। সুতরাং এখানে আমরা নতুন সমীকরণ n সমান PB/RT। আর গ্যাসের মোলার ধ্রুবক এখানে আমি আর ওইগুলো বলে দিছি। আর তাৎপর্য আর হলো আসলে সংজ্ঞা লিখি, আর সমান PB/NT। তাহলে পিবি হলো কাজ, এন হলো মোল, টি হলো পরম তাপমাত্রা। তাহলে কোনো কাজকে তাপমাত্রা এবং মোল সংখ্যার গুণফল দিয়ে ভাগ করলেই আমরা আর এর মান পাই। এর অর্থ হলো এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজ পায় তাই হলো আর এর মান। তাহলে আর এর একটা তাৎপর্য আছে, আর এর তাৎপর্য হলো লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান হলো, যেহেতু লিটার অ্যাটমসফিয়ার কাজ পার কেলভিন পার মোল, এসআই একে আর হলো জুল পার কেলভিন পার মোল। এটাই হলো আর এর তাৎপর্য। বিভিন্ন এককে আর এর মান তোমার সিজিএস এককে আমরা আর এর মান ওইগুলো বসাই দিই। সিজিএস এককে আর এর মান বাইর করতে হলে তোমার এক মোল গ্যাসের ক্ষেত্রে দেখাইতে হবে
এক মোল গ্যাসের ক্ষেত্রে তোমার আয়তন হবে যদি স্থিতিতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রা, ওই চাপকে নিতে হবে তোমার চাপ, যেহেতু প্যাসকেল মানে তোমার নিউটন পার মিটার স্কোয়ার, এখানে তোমার কনভার্ট করতে হবে নিউটন আর সেন্টিমিটার স্কোয়ার, সার্ক না ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে কিছু মিসিং হয়ে গেছে, আমরা শেষ পর্যন্ত এখানে পেয়ে গেছি 1. এটার মান হবে তোমার 8.314 × 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। তো মূল ফাইলে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করছি, আসলে তোমাদের সমস্যা নেই। এখানে এসআই এককটা ইম্পর্টেন্ট। এসআই এককের চাপ হলো মোল 1,0325 প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। তাপমাত্রা 273 স্থির তাপমাত্রা। তখন আয়তন হবে এক মোল গ্যাসের 22.414 ডেসিমিটার কিউব মানে মিলিতে। সেই ডেসিমিটার কিউবকে মিটার কিউব নিলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তখন এখানে আর মান বসাই দিবা। তাহলে আমি বলে দিই এমনি সমীকরণ। উপরে হবে তোমার যেহেতু পি হবে 1,0325 নিউটন পার মিটার স্কোয়ার, বি হবে 22.414 × 10⁻³ মিটার কিউব, এন এর মান 1 মোল, টি মান 273, ক্যালকুলেশন করলে আমরা পাই যাবো 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এখানে লিটার অ্যাটমসফিয়ার এককও আছে। লিটার অ্যাটমসফিয়ার একক আর কিছু নয়, লিটার অ্যাটমসফিয়ার যেটা করতে হবে পি এর মান 1 অ্যাটমসফিয়ার, টি এর মান হলো 273 কেলভিন, আর এন মোল গ্যাসের সমান 1 মোল হলে আয়তন হবে 22.4 লিটার। এই মানগুলি বসাই দিয়ে আমরা পেয়ে যাব 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে এখানে একটা গাণিতিক সমীকরণ অনুসংখ্যা বাইর করে, যেহেতু আমরা সমীকরণ দেখাই দিচ্ছি, অনুসংখ্যা সমীকরণ লিখে সরাসরি বসাইতে পারো। এই অঙ্কটা আবার মোল বাইর করো, টিভি সমান এনআরটি। তাহলে এন এর মান বাইর করে মোল বাইর করে ওইটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলেও তোমার অনুসংখ্যা বাইর হয়ে যাবে, সকল জিনিস। আর ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাহলে 2 বা ততোধিক গ্যাস পরস্পরের সাথে যদি বিক্রিয়া না করে, আকর্ষণ না করে, তখন তোমাদের যে চাপ দেয় সে মোট চাপ ওই গ্যাসের আংশিক চাপের সমস্যা। এখন তোমাদের শুধুমাত্র আংশিক চাপ কি, আমি ব্যাপারটা ভালো করে বলি। মনে করো নির্দিষ্ট তাপমাত্রায় চাপে নির্দিষ্ট আয়তন একটা কোনো ধারকের মধ্যে তুমি এ বি সি 3 ধরনের গ্যাস নিলে। তাহলে এখন প্রত্যেকটা গ্যাস যদি মনে করো এ ব্যাস বি সি বাইর করে শুধু এ গ্যাস নিলে, এ গ্যাসটা যে চাপ দেবে সে হলো এ গ্যাসের আংশিক চাপ। এ বাইর করে নিলা বি গ্যাস রাখলে যে চাপ সে হলো বি গ্যাসের আংশিক চাপ। এটা বাইর করে নিলা সি গ্যাস রাখলে সি গ্যাসের আংশিক চাপ। তাহলে এখন দেখা গেছে আমরা আলাদা আলাদাভাবে রাখলে কোনো গ্যাসকে, ওই গ্যাসগুলি নিজেরা যে চাপ দিত তাদের সমষ্টি একসাথে রাখলে যে চাপ দেয় তার সমান। সেজন্য বলা হয় নির্দিষ্ট পরস্পর আকর্ষণহীন 2 বা ততোধিক গ্যাস নির্দিষ্ট আয়তনের মধ্যে যে চাপ দেয় মোট চাপ ওই গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে মনে করো হয়তো বলছিলাম গ্যাস এ বি সি 3 ধরনের গ্যাস আছে। এ গ্যাসের চাপ দেয় সি এ, বি গ্যাসের চাপ দেয় সি বি, সি গ্যাসের চাপ দেয় সি সি। মোট চাপ পাওয়া গেছে সি। তাহলে আমরা লিখতে পারবো পি সমান পি এ প্লাস পি বি প্লাস পি সি। এই হলো গ্যাসের আংশিক চাপ সূত্র। এটার উপরে তোমার যেটা আমি বই থেকে দিয়েছিলাম, এটা মূলত অঙ্কগাণিতিক আছে। বিশেষ করে অনেকগুলি কন্টেইনার পরস্পরের সাথে বাল্ব দিয়ে যুক্ত থাকে। তাহলে মোট কত চাপ, যেহেতু একসাথে সবগুলি কত চাপ আছে সেটা জানার জন্য এই কাজটা করা হয়। তাহলে আমরা এখানে শুধু 2টা কন্টেইনার দিচ্ছি, একটা ধরো B1 আর একটা আয়তন B2। তাহলে আলাদাভাবে চাকার পরিপ্রেক্ষিতে প্রথম কন্টেইনারের চাপ হলো P1, দ্বিতীয় কন্টেইনারের চাপ হলো P2।
তো এখানে প্রত্যেকটা কন্টেনারের জন্য আমরা যখন সাব নির্দিষ্ট আমরা কি করলাম, স্টপ কক খুলে দিলাম, তাহলে এ গ্যাস বির দিকে বিকে শেয়ার দিয়ে অর্থাৎ মিক্সার হয়ে গেছে, দুইকে শেয়ার করতে হয়ে গেছে। তাহলে এই গ্যাস দিলে আর PA1 বা P2 থাকবে না, নতুন একটা সাব সৃষ্টি হবে। এই নতুন সাবটা হতে হবে, সেটা তুমি বয়েলের সূত্র দেখাইতে পারো। বয়েলের সূত্র প্রথমে নতুন সাব হলো ধরো এটা P1 প্রায় B1 প্লাস B2, আগে ছিল P1 B1, তাহলে B1 প্রাইমের মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ P1 B1 ডিভাইডেড বাই B1 প্লাস B2। অনুরূপভাবে দ্বিতীয় গ্যাসের জন্য এটা আসলে PB পেয়ে গেলাম, P1 B1 ডিভাইডেড বাই B1 প্লাস B2। তাহলে আমরা ডালটনের আংশিক সাব সূত্র লিখলাম P সমান PA প্লাস PB, তো P এর মান বসাই দেবো প্লাস PB এর মান বসাই দেবো, শেষ পর্যন্ত আমরা পাচ্ছি P1 B1 প্লাস P2 B2 ডিভাইড বাই B1 প্লাস B2। তো এখান থেকে আমরা জেনারেলি লিখতে পারি P1 B1 প্লাস P2 B2 যেভাবে আছে P3 সবগুলি সমষ্টি সমান হচ্ছে, অর্থাৎ P এর সাথে সবগুলি আয়তনের যোগফল সমান এদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আংশিক চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি সমান হবে। এই সমীকরণটা একটু ভালো করে মনে রাখবে, এটা তোমার পরীক্ষায় আসে। তাহলে এই সমীকরণটা হলো P ইন্টু B1 প্লাস B2। কি হলো মোট চাপ? B1 প্লাস B2 মোট আয়তন। তাহলে P1 B1 অর্থাৎ এক গ্যাসের যে চাপ দেয় সেটা আংশিক চাপ প্লাস এক গ্যাসের যে চাপ ছিল প্রথম শুরুতে B1 প্লাস B2 বাই B2। আমরা আংশিক চাপ সূত্রের ফর্মুলা প্রবর্তন আগে এগুলো আর আলোচনা করার দাম নেই। এখানে আংশিক চাপ সূত্রের জন্য এগুলো আমরা পরবর্তীকালে অন্যভাবে দেখাবো। এখানে তোমরা ওই বাইর করে নিতে পারো, অর্থাৎ আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তুমি মনে করো 3টে গ্যাস রাখলা, তো তাহলে প্রত্যেক গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ মনে করো এক গ্যাসের মূল সংখ্যা Na, বি গ্যাসের মূল সংখ্যা Nb, সি গ্যাসের মূল সংখ্যা Nc। তাহলে Na বাইর করলে Na সমান Pa ইন্টু বি বাই ডিভাইডেড বাই আর, যেহেতু RT এগুলো স্থির থাকবে। তো অনুরূপভাবে বি গ্যাসের জন্য Pb সমান Nb সমান Pb ইন্টু বি বাই RT। তো সি গ্যাসের জন্য Nc Pc ইন্টু টি বাই 2 বাই RT। শেষ পর্যন্ত আমরা যেহেতু মূল সংখ্যা একই থাকে, মূল সংখ্যা যদি N হয়, N সমান Na প্লাস Nb প্লাস Nc। তাহলে N এর মান বসাই দিলাম, Nb এর মান বসাই দিলাম, Nc এর মান বসাই দিলাম, আর N এর মান বসাই। মোট গ্যাসের জন্য Pb সমান nRT। এগুলো বসাইয়ে ক্যালকুলেশন করলে আমরা পাইয়ে যাব P সমান Pa প্লাস Pb প্লাস Pc। এগুলো বেশি সময় নষ্ট হয়। আর যেকোনো একটা গ্যাসের জন্য আমি আদর্শ গ্যাস সমীকরণ লেগে, মোট গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ লেগে একটাকে একটা দিয়ে ভাগ করে আমরা একটা সমীকরণ পাবো যে প্রথম গ্যাসের যদি আংশিক চাপ Pa হয়, মোট গ্যাসের চাপ যদি P হয়, তাহলে Pa বাই P সমান দ্বিতীয় গ্যাসের মোল সংখ্যা Na, মোল সংখ্যা N, তাহলে আমরা পাবো Na বাই N। আচ্ছা, তাহলে আমরা আবার Na বাই N হলো তোমার কি মোল ভগ্নাংশ, অর্থাৎ যেকোনো গ্যাসের মোল সংখ্যাকে মোল সংখ্যা দিয়ে, মোট গ্যাসের মোল সংখ্যা দিয়ে মোল ভগ্নাংশ। তো যেকোনো গ্যাসের আংশিক চাপ মোল ভগ্নাংশের গুণফলের সাথে মোট চাপ গুণ করে দিয়ে আমরা বাইর করে ফেলতে পারি। তাহলে সেটা আংশিক চাপ কত, আর হিসাব করার আমার টেনশন থাকবে না। আমাকে দেখতে হবে কত চাপ পাইছি এবং পার্টিকুলার গ্যাসে কত মোট, সবগুলো গ্যাসগুলো কত মোট। তাহলে পার্টিকুলার গ্যাসের মোল সংখ্যাকে মোল সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ওই গ্যাসের মোল কত, অর্থাৎ কত অংশীদারিত্ব আছে, আমরা এটা বাইর করে নিতে পারি। তাহলে গ্যাসের ব্যবহারের সূত্র আর গ্যাসের গ্রামের ব্যবহারের সূত্র, এটাও একটা তোমার গ্যাসের সমীকরণ। ব্যাপন তো তোমরা জানো, যেমন কোনো গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়া, যেমন আমরা বিভিন্ন ধরনের গন্ধ পাই, খারাপ গন্ধ বা দুর্গন্ধ, এটাও মানে ওই পদার্থগুলির অণু যখন বাতাসে ভেসে বেড়ায়, এটা এক ধরনের ব্যাপন।
ব্যাপন পরিব্যাপ্ত হওয়া, তাহলে ব্যাপনের মধ্যে কিভাবে ব্যাপিত হবে তার একটা নির্দিষ্ট সূত্র অনুসরণ করবে, যেটা গ্রাহামে আবিষ্কার করছেন। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো গ্যাসের কোনো দেহের ঘনত্ব ছাড়া নির্দিষ্টভাবে বলতে হবে না, কোনো গ্যাসের ব্যাপনের হার, অর্থাৎ এক এক সময় কতটুকু গ্যাস বের হয়ে যাচ্ছে বা কতটুকু গ্যাস ছড়িয়ে পড়ছে তা ঘনমাত্রার উপর নিয়ে, অর্থাৎ ঘনত্ব যত কম হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতে। এর অর্থ হলো ঘনত্ব যত কম হবে ব্যাপনের হার তত বেশি হবে। পরের অংশ দেখাই, গ্যাসের ব্যাপন দেখাচ্ছে। লেখাগুলো তোমরা বইতে দেখে নিতে পারো, সেজন্য এগুলো আর সময় বেশি হয়ে যাচ্ছে, আমি মূল সূত্রে চলে আসলাম। তো মনে করো যখন একটা গ্যাস নিলে তার ঘনত্ব ডি, ব্যাপনের হার আর, সুতরাং আর সমানুপাতিক 1/√d, সমানুপাতিক থেকে সমান আনলে একটা ধ্রুবক আসবে, যেটাকে আমরা কে হিসেবে ধরবো। আমি দুইটা গ্যাস বিবেচনা করি যদি, প্রথম গ্যাসের জন্য ব্যাপনের হার R1 K/√d1, R2 K/√d2, দুইটা সমীকরণকে সমন্বয় করে আমি একটা নতুন সমীকরণ পেয়ে যাব, সেটা হবে R1/R2 সমান √du2/d1। তো এখান থেকে আমরা সময়ের সাথে সম্পর্ক বাইর করতে পারবো। মনে করো যখন 1 মোল করে গ্যাস নিলাম, তাহলে প্রত্যেকটা গ্যাসের যদি তাপমাত্রা স্থির রাখো তাহলে মোলার আয়তন সমান হবে। গ্যাস আয়তন যদি ডি হয়, তো প্রথম গ্যাস ব্যাপন হতে সময় যদি T1 লাগে, দ্বিতীয় গ্যাস ব্যাপন হতে T2 লাগে, তাহলে প্রথম গ্যাসের ব্যাপনের হার R1/b/T1, দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার b/T। এখান থেকে R1/R2 তুমি T2/T1 বাইর করে নিতে পারো, দিয়ে এই সমীকরণে বসাই দিতে পারো। তাহলে আমরা পাইছি R1/R2 সমান T2/T1 সমান √d2/d2। আবার এখান থেকে তুমি আণবিক ভর, এটাই বেশি ইম্পর্টেন্ট, আণবিক ভরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারো। যেহেতু তুমি 1 মোল গ্যাস নিলে, ধরো 1 মোল গ্যাসের মোলার আয়তন সমান হবে, তো মোলার আয়তন সমান হলে তোমার এক একটা গ্যাসের আণবিক ভরকে গ্রামে নিলা, তো প্রথম গ্যাসের আণবিক ভর M1, দ্বিতীয় গ্যাসের আণবিক ভর M2, তাহলে গ্রাম আণবিক ভর M1 গ্রাম, দ্বিতীয় গ্যাস M2 গ্রাম, এটা আয়তন দিয়ে ভাগ করে দিয়ে ঘনত্ব পাইয়ে গেল। তো D1 সমান M1/d, D2 সমান M1, এখানেও তুমি D1/d2 একটা দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছ D1/d2 পেয়ে যাচ্ছ M1/M2। তাহলে এখানেও D1/d2 পরিবর্তে M1/M2 বসাই দিলেও আমরা নতুন সমীকরণ পেয়ে যাচ্ছি। সেটা শেষ পর্যন্ত হবে R1/R2 সমান T2/T1 √M2/M1। তাহলে এখানে মূলত R1/R2 √M2/M1 এই সমীকরণটা আমরা বেশি ইউজ করবো ব্যাপনের সূত্র ইউজ করার জন্য, গ্যাসের ব্যাপনের হার বাইর করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আসলে আমাদের ক্লাস 40 মিনিটেও সীমাবদ্ধ রাখে, সেজন্য আমি খুব সংক্ষেপে করলাম। তো তোমরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।